আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? দেখা হলো বহু বছর পর, তুমি করো অন্য কারিগর। কি জীবন স্যারে পাওয়াই যায় না নাকি? যাই হোক, মনে আছে আমরা রশ্মি বড় রসায়ন একটা সিরিজ শুরু করেছিলাম। সেখানে কেমিস্ট্রির বেসিক প্লাস গুণগত রসায়ন আমরা প্রায় অনেক বড় বড় কয়েকটা লেকচার দিলাম, বিগ মানে মেগা লেকচার, প্রায় 1 থেকে 5টা লেকচার, যেখানে আমরা অনেকগুলো টপিক শেষ করে ফেলছি। এবং সেখানে মেগা লেকচারের পাশাপাশি একটা ছোট লেকচার দিয়েছিলাম আইএসও। ওই আইএসওটা কিন্তু মেগা লেকচারের ভিতর ছিল, বাট তোমাদের সুবিধার্থে, তোমাদের জ্ঞাতার্থে আলাদা করে আইএসও সম্পর্কে আমরা একটা লেকচার দিয়েছিলাম। তারপর আমরা দীর্ঘদিন ছিটকে পড়ে গেলাম। ওকে, সমস্যা নাই, আমরা আবার শুরু করি। আমরা লেকচার 6-এ চলে আসছি। আচ্ছা, আমরা এ পর্যন্ত কি কি পড়েছিলাম বলো তো? আমরা ধাতু, অধাতু, তারপর জারণ সংখ্যা, তারপর যোজনী, প্রত্যেকটা ধাতু সম্পর্কে বিস্তারিত। আমরা এখানে বেশ কিছু কোয়ান্টাম সংখ্যাও পড়েছি, তাই না? যাক, আমরা যারা পড়েছি গুড, ভেরি গুড। না পড়লে সেখান থেকে আবার রিস্টার্ট করো। আচ্ছা আসো, আজকের লেকচার অ্যাকচুয়ালি কি? আজকের লেকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে পরমাণুর মডেল নিয়ে। এখন বিষয় হচ্ছে পরমাণুর মডেল আসলে কি? এই, এদিকে এদিকে থাকো। পরমাণুর মডেল মূলত আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারটা পুরোটাই পরমাণুর মডেলের উপর বেস করে। এর বাইরে আলাদা করে একটু বলা যায় যে আমাদের কিছু বিক্রিয়া রিয়েকশন আছে, যেগুলো দ্রাব্যতা নিয়ে, এগুলো অল্প একটু কয়টা দেখেলে তোমরা আসলে পারবা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলত পরমাণুর মডেল। পুরো অধ্যায় জুড়ে 3টা পরমাণুর মডেল আছে। কি কি সেটা? রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল। সবচেয়ে মজার বিষয় এদিকে বলো। সবচেয়ে মজার বিষয় হলো এই চ্যাপ্টারে হাইলি হার্ড যে টপিকটা সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার মডেল, পরমাণু মডেল। আমরা শুরুতেই করছি কি, ওই টপিকটাই শেষ করে দিচ্ছি। কিভাবে? আচ্ছা, এই দিকে দেখো, পরমাণুর মডেল টোটাল কয়টা আছে আমাদের ইন্টার লাইফে? 3টা। কি আছে? রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং কোয়ান্টাম বলবিদ্যার মডেল। এই যে কোয়ান্টাম বলবিদ্যার মডেল আছে না, তার মধ্যে মেইনলি 4টা কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। কি কি? বলো 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 বলো, কমেন্টে জানাও, দ্রুত জানাও। কি আছে? এই যে আমরা জানি যে 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এন দ্বারা, নাকি? তারপর প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি ছিল? এল দ্বারা। তারপর ছিল চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক ছিল না, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করতাম। তারপর আর কি ছিল? আহ গৌণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই যে 4টা, এই 4টা কিন্তু আসলে খুবই হার্ড, কিন্তু আমরা খুব সহজভাবে পড়ে ফেলছি। তাহলে কি কি বললাম? কোয়ান্টাম বলবিদ্যার এই যে পরমাণু মডেল, তার মধ্যে 4টা পার্ট ছিল: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেলস বিস্তারিত একেবারে তার 4টি জেনারেশন বলে দিছি। কোনটার কতটা অপর নাম হতে পারে, কিভাবে আসলো, কোথা থেকে আসলো এবং কত দূর যাবে। আশা করি সেই লেকচারগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এবার আমরা, যেহেতু 3টা আছে না, আমরা নিচ থেকে শুরু করছি না, ধরো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের প্রায় 50% পড়াশোনা শেষ। আর আগামী 2-3টা লেকচার দিলে আর 25% শেষ। তারপর দাব্যতা হালকা একটা নাড়াচাড়া দিলে হয়ে যাবে। দেখো, আমাদের এটা শেষ। তারপর রাদারফোর্ড যে পরমাণু মডেল, সেটাও আমাদের মোটামুটি পড়া শেষ। শুধুমাত্র রাদারফোর্ড পরমাণুর মডেলের যে থিমটা, এই থিমটা পড়া বাকি এবং তার কিছু সীমাবদ্ধতা বা ভুল আছে সেটা পড়া বাকি। সেটা পড়লে না। আর আজকে আমরা ঠিক উল্টো, বোর পরমাণু মডেল পড়বো। আচ্ছা, এখন বিজ্ঞানী বোর পরমাণু মডেল যারা পড়তে চাই, তাহলে এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। কিরকম? যেমন আমরা কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে আমরা 4-5টা পার্ট পড়ছি না, বোর পরমাণু মডেলের ক্ষেত্রে সেই। তো বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা অলরেডি কিছুটা পড়ে ফেলছি এবং জানি অলরেডি। ওই যে আমরা বারবার সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা বলতাম না প্রায় সময় যে বোর পরমাণুর মডেল হতে অথবা বোর পরমাণুর মডেল অনুসারে, মনে আছে না? আচ্ছা, দেখো আগে ফলো করো। এই, এদিকে এদিকে কি বললাম? বোর পরমাণু মডেল। বোর পরমাণুর মডেল এটা অ্যাকচুয়ালি 3টা টাইপসে হয়। কিরকম? মানে বুঝো নাই কি? বুঝেন না কিছু, লাউরে কোন কিছু বললাম। বোর পরমাণু মডেল, বিজ্ঞানী যে বোর, আচ্ছা বিজ্ঞানী বোর সম্পর্কে কি জানো? এই যে বোর, এই বোর সাহেব কে জানো? ওনার অ্যাকচুয়াল ফুল নামটা কি? বিজ্ঞানী নিলস বোর। কি নাম? বিজ্ঞানী নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর। উনি কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ডেনমার্কের বিজ্ঞানী। কি?
ডেনমার্কের বিজ্ঞানী, উনি হচ্ছে ডেনমার্কের বিজ্ঞানী। আচ্ছা, ডেনমার্কের বিজ্ঞানী। উনি এই পরমাণু অর্থাৎ বুর পরমাণু মডেলটা আবিষ্কার করেছিল কত সালে যেন? 1913 সালে। কত সালে? 1913 সালে। আচ্ছা, এই যে লিখেছে এগুলা, এই যে এই বাচ্চা কাচ্চা এমসিকিউ যেগুলো আসবে, রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয়েছে, বোর পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল, এগুলো এমসিকিউতে আসে আসে এবং আসবে। সো এটা বি কেয়ারফুল। তাহলে বোর পরমাণু মডেল আবিষ্কার করা হয় 1913 সালে, এবং আরো মজার বিষয় হচ্ছে এই ডেনমার্কের বিজ্ঞানী অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর, সে এটা আবিষ্কার করার পর পরবর্তীতে 1922 সালে সে নোবেল পায়। অর্থাৎ আমাদের কাছে মনে হইলো সে এত সুন্দর এটা আবিষ্কার করছে, তাই আমরা একটা নোবেল ওরে চুইরা দিচ্ছি। ওকে, আচ্ছা, সে আসলে এই পরমাণু মডেলে কি কি উপস্থাপন করছে দেখো। এখানে কয়েকটা টাইপস আছে, আমরা যেটা পড়বো তার মধ্যে প্রত্যেকটা জিনিস যখন কোনো বিজ্ঞানী আবিষ্কার করে তার কিছু সাফল্য থাকে, বিদায়ী তো সেটা আবিষ্কার করছে, এবং প্রতিটা জিনিসেরই কোনো না কোনো একটা নিখুঁত দিক, মানে একটু খুঁত পাওয়া যায়। সো প্রত্যেকটা দেখবেন মডেলের মধ্যে, প্রত্যেকটা মতবাদের মধ্যে, প্রত্যেকটা লয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা মানে ভুল থাকে। আমরা ওদেরকে তো ভুল বলতে পারি না, সে একটু ট্রাই করছে, সে চেষ্টা করছে, চেষ্টা করে তো। আচ্ছা ধরো তুমি একটা কাজ, দুইজন লোক, একজন কাজ করে একজন কাজ করে না। তো একজন যে কাজ করে তার কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, কারণ সে কাজ করে। আর একজন কাজই করে না, তার কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাই, কারণ সে কাজ করলে না ভুল হবে। সেজন্য যে সকল বিজ্ঞানীরা কোনো মতবাদ আবিষ্কার করেন বা কোনো একটা মডেল দেন অথবা কোনো ল দেন, অবশ্যই সেখানে ভুল থাকে। তো সেটাকে আমরা ভুল না বলে আমরা একটু সুশীল শাহবাগী স্টাইলে বলবো, এটা তো সীমাবদ্ধতা, তাই না? তো এরকম প্রত্যেকটা বিজ্ঞানীর একটু সীমাবদ্ধতা থাকে। সেমলি বুর বিজ্ঞানী বুরেরও এই মডেলগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমরা আলাদা করে ক্রাইটেরিয়া করে 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 পড়ে ফেলবো। আপাতত আজকে আমরা যেটা লেকচার দিব সেটা হচ্ছে এই বিজ্ঞানী বুর পরমাণু মডেলে আসলে কি কি আছে, এবং আমরা কি কি পড়লাম, কি কি পড়বো, এবং কোন কোন জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। শুরুতেই এই যে বিজ্ঞানী বুর পরমাণু মডেল অ্যাকচুয়ালি তিনটা দিক দিয়ে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে সে বিজ্ঞানী বুর ইলেকট্রনের স্থির কক্ষ, শোনা যায়, ইলেকট্রনের স্থির কক্ষ বা শক্তি স্তরের ধারণা দেন। আচ্ছা, একটা বিষয়। তারপর ইলেকট্রনের কৌণিক ভরবেগ অর্থাৎ mbrnh/2π। স্যার কিছু বুঝিনি, বুঝার দরকার নেই, একটু ফলো করো। তারপর শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালীর সম্পর্কে ধারণা। মানে আমি বুঝাইলাম এতক্ষণ ধরে বিজ্ঞানী বুর, এই যে আমরা যে মনে আছে না, এটা কিন্তু আমাদের পড়া শেষ, বাচ্চা কাচ্চা পড়া শেষ না, এটা আমরা পড়ছি না। এই যে ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তর, ইলেকট্রন স্থির কক্ষপথকে কি বলে, শক্তি স্তরে কি বলে? ওই যে অরবিট, অরবিটাল। বিজ্ঞানী বুর পরমাণুর অনুসারে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও অরবিট কি এবং এটার আবিষ্কার কারা, কত সালে হয়েছে, এবং অরবিটাল কি সেটাও কি আবিষ্কার করছে, কত সালে করছে, একটু কমেন্টে জানাও। আমি কিন্তু দেখবো তুমি তাকে আছে কে, ভিডিও পাস করছো, পাস করো, করে কমেন্ট করো। আচ্ছা, এটা কিন্তু আমরা পরে ফেলছি অলরেডি, তার মানে এটা আমাদের ডান, এটা আমাদের পড়া লাগবে না। তারপর ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ওই যে ইলেকট্রন মনে আছে না, আমরা কি বলছিলাম যে ধরো এটাতে কি করে, ইলেকট্রন দৌড়ায় না, গ্রাভিটেট করে না, দৌড়ায়, লাফঝাপ করে। এই যেটা লাফঝাপ, এটা কতটুকু করে, কোন অ্যাঙ্গেলে করে, কিভাবে করে, কতটুকু স্পিডে গেল, কত আস্তে গেল, এনার্জি পায় কোথা থেকে, এইসব বিষয়ে যে বেগগুলো অর্থাৎ এগুলোকে বলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আমরা এ সম্পর্কে বাবু ডিটেইলসে পড়বো, টেনশন করার কিছু নাই। তো এই যে ভরবেগ, এটা একটা সূত্র আছে, সূত্রটা কি আকাশ থেকে পড়ছে? না, বিজ্ঞানী বর্ষে দিছে, সমস্যা নাই, এটা আমরা বিস্তারিত পড়বো যে এই সূত্রটা আসলে কোথা থেকে, কোথায় যাবে, কিভাবে অ্যাপ্লাই করবো, পরীক্ষাতে কিভাবে আসবে, আমরা বিস্তারিত পড়বো। আপাতত আপনার কাজ হচ্ছে এটা টাড়া মুখস্থ করবে না, পরে বুঝবেন, বুঝাবো, কিন্তু এই মুহূর্তে আপনি টাড়া মুখস্থ করবেন। মুখস্থ করো, এটা মিনিমাম 10 বার পড়ো। কি mBr সমান সমান nh/2π, mBr ইকুয়াল nh/2π, এটা টাড়া মুখস্থ করে ফেলো। এবং ফাইনালি শক্তির শোষণ, এবং বিকিরণ ও বর্ণালীর সম্পর্কে একটা ধারণা দেন বিজ্ঞানী বোর। আচ্ছা দেখো, আমরা শুরু থেকে যেহেতু জীবন স্যার উল্টা শুরু করছি, অর্থাৎ হার্ড অর্থাৎ কঠিন টপিক গুলো আগে আগে শেষ করে ফেলছি, তাই না? যেমন আমরা এই তিনটা মডেল নিয়ে পুরো চ্যাপ্টার গঠিত, আমরা শুরুতেই কোয়ান্টাম বলবিদ্যার মডেল পড়তে গিয়ে আমরা একেবারে ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে কেমিস্ট্রি পুরো বেসিক করে ফেলছি, তাই না? তাহলে আমরা একটু উপর দিকে গেছি না, বুর পড়তেছি, বুর, তারপর পড়বো রাদারফোর্ড। সেম ভাবে বিজ্ঞানী বুরের যেহেতু তিনটা আছে না, আমরা একটু নিচ থেকে উঠি, কেমন, কি বলো? আচ্ছা ঠিক আছে, আমরা
আজকে মূলত পড়ব শক্তির শোষণ এবং বিকিরণ। আচ্ছা, তার আগে তোমরা কি বলো তো, একটু কমেন্টে জানাও শোষণ জিনিসটা কি আর বিকিরণ জিনিসটা কি। আর আমরা শুরু করি পরমাণুর মডেল। এদিক সেদিক তাকাও কেন? আমাদের আজকের মূল লেকচার শুরু। আমরা পড়ব পরমাণুর গুরুত্বপূর্ণ শক্তির, ইলেকট্রনের শোষণ এবং বিকিরণের মানটা, বর্ণালীটা আমরা পরে আলাদা করে পড়ে ফেলবো। ঠিক আছে? ওই বিউটিফুল পিপল, আসো। কি বললাম? আসো, আবার আমরা পড়বো কি, শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে ধারণা। স্যার, আপনি না কিছুক্ষণ আগে বললেন যে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালীর সম্পর্কে ধারণা। বর্ণালীটা আমরা আলাদা করে পড়ে নিব। আপাতত আমরা যেটা করতে হবে, শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা নিতে হবে। আচ্ছা, এই বলো তো, শোষণ মানে অ্যাকচুয়ালি কি বুঝো, আর বিকিরণ মানে কি? ওই যে আছে না একটা গান আছে না, কা কা আমার চুষে চুষে খা। দেখ, আস্তাগফিরুল্লাহ। শোষণ মানে খুব সহজ ভাষায় বললে নেওয়া, কি নেওয়া। আর বিকিরণ মানে দেওয়া বা দান করা, খুব সহজ ভাষায় যদি বলি। এখন এই যে শক্তি শোষণ ও বিকিরণ, তার মানে বোঝা গেছে এখানে ইলেকট্রনের কিছু একটা দান আছে, কিছু একটা গ্রহণ আছে। কি সেটা? ধরো, চলো, বিজ্ঞানী বুর এই শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা দিতে গিয়ে উনি বলেন যে, একটু ফলো করো ভাই, ফলো করো, যে পরমাণুর ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, তখন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আবার পরমাণুর ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। কি কিছু বুঝেন না? হ্যাঁ, দেখো আমি দুইটা লাইন মেনলি কি বললাম, পরমাণু ইলেকট্রন যখন, একটু একটু মনোযোগ দিও, কি বললাম, পরমাণু ইলেকট্রন যখন কি করে নিম্ন শক্তি স্তর থেকে কয়ে যায় উচ্চ শক্তি স্তরে। মানে নিম্ন শক্তি স্তর মানে কি রে, নিচ। যখন একটা পরমাণু নিচ থেকে উপরে উঠে, তখন অর্থাৎ গমন করে, নিচ থেকে উপরে গমন করে না, গমন করে, তখন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি কি হয়, শোষণ ঘটে। একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির শোষণ ঘটে। ওকে। আবার পরমাণুর ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে কি করে নিম্ন শক্তি স্তরে কয়ে যায়, এই যে নিম্ন শক্তি স্তরে কি করে ফিরে আসে। ফার্স্টে উপরে উঠলো, তারপর কি আবার নিচে ফিরে আসলো। স্যার বুঝি না, একটু ধৈর্য ধরে, এক সেকেন্ড বুঝাচ্ছি। নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ ঘটে। কি ঘটে? বিকিরণ ঘটে। এই যে সুন্দর সুন্দর কইরা গুল্লা গুল্লা ডিম ডিম দিলাম, জীবন স্যারের কি হাতে চুলকায় বেশি না? পরে করতে হবে এনে। এই যে মতবাদ আছে শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে দাও না, টোটাল হচ্ছে 4টা জিনিস। কি? এই দেখো, যখন একটা ইলেকট্রন নিচে থেকে, যখন একটা ইলেকট্রন নিচ থেকে উপরের দিকে উঠবে, অর্থাৎ আছে সে এখানে, উঠছে গিয়ে এখানে, তখন তার ক্ষেত্রে শক্তির কি হবে, শোষণ হবে, শোষণ হবে। আবার ধরো কোন একটা ইলেকট্রন আছে এনে, সে আসছে নিচে, ঠিক আছে, নিচে এখান থেকে এখানে আসছে, তখন তার ক্ষেত্রে শক্তির কি হবে, বিকিরণ হবে, বিকিরণ হবে। স্যার বুঝি নাই, দাঁড়ান বুঝাচ্ছি। শোষণ আর বিকিরণ বলতে বুঝো না? স্যার বুঝি না, ঠিক আছে আমি বুঝাচ্ছি, ধৈর্য ধরো, আসো। আচ্ছা, ধরো এইটা আমাদের একটা, আচ্ছা আমরা ফিগার আউট করলে আর সহজে বুঝতে পারবো। এই যে এই হলো এই, আরো একটু বড় করি তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। স্যার এত সুন্দর বৃত্ত হয়ে গেল গা, জীবন স্যার স্পেশাল তো ওই জন্য। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, এই বাচ্চা কমেন্ট করো তো, এই যে এনে, এই যে প্লাস চিহ্ন যেটা বৃত্ত, এনের ভিতর কি কি পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, ধরো একটা ইলেকট্রন, এই যে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এই ইলেকট্রনটা ধরো উপরে উঠতেছে, কি করতেছে, এই যে এখান থেকে একটু এরকম করে উপরে উঠতেছে, ঠিক আছে, এই যে এই জায়গায় আসতেছে, উপরে আসছে। তাইলে বলো তো, এই যে উপরে গেল,
এটা কি নিম্ন শক্তি স্তর, এটা কি উচ্চ শক্তি স্তর, তার বুঝি নাই। এই এদিকে আমরা পড়ছিলাম না এই যেটা, এটা পড়ছিলাম না, এটা কি? শুরু বলো বলো বলো। কে, এল, এম, এন, তারপর কি ও, এগুলো তো কে শেল, এল শেল, এম শেল, এন শেল, তাই না? তাইলে ধরো এখানে কোনো কিছু লেখা নাই, তাহলে তো আমরা ধরে নিব এটা প্রথম শক্তি স্তর। যদি এটা যাই, স্যার বুঝতেছি না, এটা এটা তো বুঝো, এটা যে এটা, এটা যেটা কক্ষপথ এটা তো বুঝো, এটা কিছু একটা তো নাম আছে। আচ্ছা, এটা পরে আমরা বুঝাচ্ছি, আর একটু পরে, আর একটু পরে। এদিকে আস, ধরো এই যে এখানে একটা ইলেকট্রন, এটা উপরে উঠতেছে, এই যে উপরে উঠতেছে না, এই উপরে উঠাকে বলে কি জানেন? বলো বলো। আচ্ছা তার আগে এটা বলো, আমরা কি একটু আইডেন্টিফাই করি। এই শক্তি স্তরটার নাম হচ্ছে নিম্ন শক্তি স্তর। এটার নাম কি? নিম্ন শক্তি স্তর। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তাইলে এটা কি? এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো এক্ষেত্রে যেহেতু উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর কয়েকটা হইতে পারে, আমরা একটা নাম ফালাইলাম, যে এই নিম্ন শক্তি স্তরের নাম ফালাইলাম আমরা E1, আবার এটার নাম ফালাইলাম আমরা E2, এমনি আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন নিম্ন শক্তি স্তর, বা আরো আমরা যদি সহজ ভাষায় বলতে পারি, যেমন অনেকে বলে যে উচ্চ শক্তি স্তরের শক্তি, নিম্ন শক্তি স্তরের শক্তি, এগুলো আর কি। আচ্ছা আমরা প্রথমে এভাবে পড়ি। এবার গেল, তাহলে এটা কি উপরে উঠতেছে, তো উপরে উঠতেছে এর মানে কি? এটাকে আমরা কি বলতে পারি? এটা আমরা কি বলতে পারি? শোষিত শক্তি। কিভাবে? যেহেতু এটা উপরে যাচ্ছে, কারণ আমরা তো জানি অলরেডি যেটা পরমাণু ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। আচ্ছা বলো তো, খুব সহজ করে বলি, ধরো তোমরা যখন 4 তলা 5 তলা সিঁড়ি বেয়ে ওঠো, ভেবে ওঠো, তখন কি শক্তি যায় নাকি শক্তি আসে? কি রে, শক্তি আসে নাকি যায়? আর শক্তি ক্ষয় হয়, মানে চলে যায়, তাই না? ওইটাই মনে করবা, যখনই তুমি নিচ থেকে উপরে উঠবা তখন কি হবে? তোমার কিছু শক্তি কি হবে? শোষণ হবে, চলে যাবে। তাহলে এটা কি? এটাকে আমরা বলতে পারি এখন, যে এখানে এই যে উপরে যাচ্ছে, এটা আমরা বলতে পারি শোষিত শক্তি, ঠিক আছে? একইভাবে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, কি এই যে এখানে একটা ইলেকট্রন, সে কি করলো? সুন্দর করে এরকম 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 এদিকে নামতেছে, এই জায়গায় নামতেছে। তাহলে বলো তো, এক্ষেত্রে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? বলো বলো বলো। এই যে আমরা বলছি, এটা উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, অর্থাৎ একটা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখন তার কাছে কি করে? শক্তি বিকিরণ ঘটে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিকিরিত শক্তি, বিকিরিত শক্তি, তাই না? বিকিরিত শক্তি। এখন এই বিকিরিত শক্তি আপনি অ্যাকচুয়ালি কিভাবে বের করবেন? তার জন্য কিছু সূত্র আছে, আমরা এই সূত্রগুলো একটু ফলো করি। আচ্ছা, এখন এই যে কথাগুলো বলবো, এগুলো জীবন স্যারের কথা না, ঠিক আছে? বিজ্ঞানী বুর্জাই বলছে, যদি গালি দেওয়ার থাকে তাহলে ওরে গালি দিও, আমি জাস্ট ওটা এক্সপ্লেনার। ওকে, তাহলে আমরা কি বললাম? সূচিত শক্তি, এটাকে আমরা একটা সূত্র আগে বলতে পারি। সূত্রতে বিজ্ঞানী বুর্জ যেটা বলছে যে এটাকে আমরা সূচিত শক্তি প্রকাশ করবো ডেল ই দ্বারা, আবার বিকৃত শক্তিও ডেল ই দ্বারা, ডেল ই। এটা সূত্র মানে কি? এটা হচ্ছে E2 মাইনাস E1, E2 মাইনাস E1, এটা একটা সূত্র। মানে আমরা যদি চাই যে এই ইলেকট্রনটা এখানে উঠতে গিয়ে কতটুকু শক্তি শোষিত হইলো, তাহলে আমরা এই সূত্র ইউজ করবো, ডেল ই সমান E2 মাইনাস E1। এখানে E2 জায়গায় E3, E4, E5 হতে পারে, কখন হতে পারে, কিভাবে হতে পারে আমি দেখাচ্ছি। তারপর সেম, যখন এরকম একটা ইলেকট্রন উপর থেকে নিচে নামবে, সেটা আমরা বলবো বিকৃত শক্তি। এটা সূত্র হচ্ছে E2 মাইনাস E1। এটাকে আরো সুন্দর করে যদি আমরা বলো, যে এখানে বলো যে আইডেন্টিফিকেশন দেন স্যার, আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝি নাই যে E2 E1 মানে কি। আচ্ছা, এখানে এই যে E1 এর একটা নাম আছে, E2 একটা নাম আছে, বলো তো E1 টা কোনটা? E1 মানে হচ্ছে এই যে এটা, এটা তো E1, তাই না? এই যে আমরা লিখে রাখছি E1, তাহলে এটার নাম কি? উচ্চ শক্তির, একটু সরি স্যার। আচ্ছা, এটা কি? উচ্চ শক্তি স্তরের শক্তি লিখতে পারো, যে উচ্চ শক্তি স্তরের শক্তি, আর হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি। এখন স্যার
এই আল্লাহর বান্দা, একটু ফলো করো। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো কোনো কারণে তোমার এখানে এরকম দেওয়া আছে, এই যে এরকম দিয়ে, এই যে এখানে একটা আছে ইলেকট্রন দেখাচ্ছে যে এটা এরকম এখানে গেছে, তাহলে বলো তো এটার নাম কি হবে, আর এটার নাম কি হবে, এটার নাম কি হবে? তখন ওই যে স্যার কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে আপনি স্যার পড়াইছিলেন, কি পড়াইছিলাম, যে এটাতে ছিল, এটার নাম হচ্ছে কে শেল, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল। তাহলে এই যে এটা হচ্ছে কে শেল, বা আমরা লিখতে পারি E1, এটা এল বা লিখতে পারি আমরা E2, এম বা এটা লিখতে পারি E3। কিছু বুঝছো? কি বুঝেন না কিছু, লাউরে কোন লিখছো? হ্যাঁ, এই যেটা তার মানে এখানে এখানে এটার মানে হচ্ছে গিয়ে আপনি লিখবেন যে ডেল ই সমান সমান, এই যে এটা কি E1 না, এই যে E1, এটা কি E3, এই যে E3। সবসময় বড়টা সামনে দিবেন। স্যার বুঝি নাই, একটু ধৈর্য ধরো, বোঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা যে কোনটা শোষিত কোনটা বিকিরিত, তোমরা আমাকে একটু জানাও এটা। এই জানলার বন্ধুরা, এবার একটু আসো, একটু মনোযোগ দিও। আমরা যা পড়লাম থিওরি, সেটাকে একটু আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখবো, অর্থাৎ একটা ফর্মুলা আকারে নিয়ে আসবো। সেজন্য একটু মনোযোগ লাগবে। মনোযোগ আছে না? ওকে, দেখো, শোষিত ফর্মুলাটা আমরা পড়বো, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাপ অ্যাকচুয়ালি আমরা কিভাবে করবো। বিজ্ঞানী সুন্দর একটা চমৎকার একটা সূত্র দিছে, এটা দিয়ে আমরা পারবো। সূত্রটা কি ছিল? E2 মাইনাস E1। স্যার E2 মাইনাস E1 এখানে আসলে আরো লক্ষ বক্ষ লেবরা সেবরা অনেক কিছু আছে, সেজন্য ইন্টার লাইফে কিছু কিছু বিষয় আছে খুব বিস্তৃত জানতে হয়, আর কিছু কিছু বিষয় আছে স্কিপ করে জাস্ট মূল বিষয়টা জানলে হয়। যখন আপনি অনার্স লেভেলে যাবেন, মাস্টার্স লেভেলে যাবেন, ওই টপিক বা ওই সাবজেক্টের উপর অনার্স করতে যাবেন বা গ্রাজুয়েশন করতে যাবেন, তখন আপনি বিস্তারিত জানলেও চলবে। আবার কিছু কিছু ক্ষেত্রে 9, 10 এবং ইন্টার লাইফেই অনেক গভীরভাবে জানতে হয়। যেমন ও বলছে এটা, এটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি আনসার নাই, এটা একটা সুন্দর একটা প্রমাণ আছে। অনার্স লেভেলে গেলে কেমিস্ট্রি বলে ওটার উপর একটা প্রমাণই পড়বা। সো আজকে আমরা এমন ভাবে পড়বো যে একটু জানবো, আবার খুব বেশি জানবো না, আবার পড়বো আবার খুব বেশি পড়বো না, যেন আমরা আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমরা পরীক্ষার জন্য খুব ভালো একটা এটা দেখে আনসার দিতে পারি, তাই তো? ওকে, এবার আসো, এই যে E2 মাইনাস E1, এখানে কিছু বিষয় আছে। দেখো, এখানে জীবন স্যার কোনো কিছু বানাই বলে নাই, জীবন স্যারের কোনো হাত নাই। জীবন স্যার চাইলেই কি বলতে পারবো স্যার এটা চুক? জীবন স্যার যদি বলে না, জীবন স্যার বলছে এটা চুক না, এটা নাক, লইব না। জীবন স্যার যেটা নির্ধারণ করে, সেজন্য কিছু বিষয় আছে মনে মানে টানা মুখস্থ করে ফেলবা। মানে যে এটা বুঝো, E2 মাইনাস E1 এটা সমান সমান এইচ নিউ, এটা একটা সূত্র ফিজিক্সে, পড়বা। আবার তো মাথায় রেখো, E2 মাইনাস E1 সমান এইচ নিউ, এটা প্রমাণ আছে না? প্রত্যেকটা সূত্রটা প্রমাণ আছে না? প্রমাণটা করানো যাবে, তোমরা জাস্ট আবার তো মাথায় রাখো। তারপরে যে এটার নাম কি? নিউ। নিউ মানে কি রে? কম্পাঙ্ক না, ভুলে গেছো ভাই? পড়ো নাই? এর যে নিউ আছে না, নিউ মানে আবার লিখে দেয় সি বাই ল্যামটা। একটু পর আমরা বুঝবো, আবার তো মনে রাখো। তাহলে E2 মাইনাস E1 সমান সমান লিখতে পারি আমরা এইচ নিউ, বা নিউ সমান সমান সি বাই ল্যামটা লিখে যায়। এটার নাম কি? ল্যামডা। এটার নাম কি? ল্যামডা। ল্যামডা কেমন লেখে? যে এরকম লিখে ল্যামডা। তোমরা তো আবার ল্যামডা লেখার সময় এমনি মাইরা দাও, এমনি ল্যামডা একটু বাঁকা করতে হয়, ঠিক আছে? ওকে, সুন্দরের জন্য। তারপর আরেকটা সূত্র দেবো, 1/ল্যামডা, 1/ল্যামডা। আরো মজার কাজ হচ্ছে, এই শুধু ল্যামডার কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গের সংখ্যা, এটা বলে 1/ল্যামডা। যাক, আমরা একটু আস্তে আস্তে পড়বো। আবার তো মাথায় রাখো, 1/ল্যামডা যেন আছে, এটা সমান সমান RH বাই 1/n1 স্কোয়ার মাইনাস 1/n1 স্কোয়ার 2, মানে n2 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আসো। স্যার বুঝি নাই স্যার, এই তিনটা বিষয় আপনার বোঝার দরকার নাই। আচ্ছা, আপনার যখন আমি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আপনি যখন বলেন আমার স্যার এটা কিভাবে হইলো স্যার, আপনার প্রশ্ন সঠিক। কিভাবে হয় এটার উপর তো ক্লাস আছে, হায়ার এডুকেশনে গেলে প্রত্যেকটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, সব তো ধরে ধরে দেখাবে। তা আপনি যে ওই ক্লাস 9, 10 বলেন যে এটা কিভাবে আসলো বললে হবে না? সেম ভাবে স্যার এটা সমান সমান এটা কিভাবে হইলো স্যার? আপনার প্রশ্ন স্যার আসলেই খুবই সুন্দর, খুবই গভীর এবং খুবই ভালো প্রশ্ন করেছেন, কিন্তু দুঃখজনক হইল এই মুহূর্তে এই সময়ে এসে এটার আনসার দেওয়ার উপযুক্ত সময় নয়। কেমন দিলাম? ওকে, কি বুঝলাম? তাইলে এটা সমান সমান যেটা, এটা মুখস্থ করে ফেলবা। মানে আসলে আমরা যেটাতে আসলাম, তাহলে এই যে E2 মাইনাস E1, এটাকে আমরা তাহলে এটার জায়গায় আমরা এইচ নিউ লিখতে পারি কিনা? তার বুঝি নাই, মানে আমরা এই কিছুক্ষণ আগে লিখলাম না যে E2 মাইনাস E1 সমান সমান এইচ নিউ লিখতে পারি, এই যে এটা সমান সমান আমরা কি লিখতে পারি না? এইচ নিউ।
সমস্যা আছে? এই যে এটা তো লিখে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। তাহলে বলো, এই যে নিউ সমান সমান আবার কি লেখা যায়? এই যে এইচ আছে না, এই যে এইচ আমরা এইচ রেখে দিলাম। এই নিউ আর এইচ এর মধ্যে সম্পর্ক কি? মাঝে মধ্যে তুমি করে বাচ্চা কাচ্চা পড়াশোনা করার লাগে। যেমন তোমরা বলো তো আমারে, এই একটু বলো তো, ধরো এক্স ইন্টু এক্স তার মানে কি? দুটা গুণাকার আছে। এক্স ডট এক্স তার মানে কি? দুটা কি আকার আছে? গুণাকার আছে। আবার ধরো এক্স আবার এক্স, মাঝখানে কিছু নাই, তার মানে কি? সেটা গুণ আকারে আছে। আবার ধরো ব্র্যাকেটের ভিতরে এক্স, ব্র্যাকেটের ভিতর এক্স, এই দুইটা কি আকার আছে? গুণ আকারে আছে। তাইলে জিনিস কিন্তু দেখো একই, কিন্তু কি সেম না? গুণ আছে। কোনটাতে গুণ ডাইরেক্ট আছে, কোনটাতে ফুটা আছে, কোনটাতে নাই, কোনটাতে আবার ব্র্যাকেট। একই চিত্রের চারটা ভিন্ন রূপ। আমাদের মধ্যে কিছু প্লাবন আছে, দেখবো সে কোনো কিছু জানে না, বুঝে না, তার ভিতরে হরেক রকমের রোগ। কখনো সে শু করে, কখনো সে মিনিমাইজ করে, কখনো সে কোনো কিছু দেখায় না, আবার কখনো সে ডাইকা থাকে। কি আপনার বলছি, আপনি তো চেতেন কে? আচ্ছা, গেল এটা। তার মানে ধরো এইচ এবং নিউ এর মধ্যে কোনো কিছু নাই, তার মানে এটা গুণাকার আছে না? আমরা কি এটাকে এভাবে লিখতে পারি যে এইচ ইন্টু, মানে আমাদের নিজেদের সুবিধার্থে, বুঝতে পারছো? স্যার আমার সুবিধা আমি বুঝবো কিভাবে? আচ্ছা বলো তো, তোমার যখন নানু রান্না করে সেই রান্নাটা কি খুব ভালো লাগে আপনার? ভালো লাগে, কারণ কি? আপনার আম্মু রান্না করলে ভালো লাগে, তবে নানু থেকে একটু কম। আর আপনি রান্না করলে মুখেই নেওয়া যায় না, কারণটা কি? প্র্যাকটিস। আপনার নানু দেখেন প্রায় 40-50 বছর বয়স পর্যন্ত রান্না বান্না করতেছে। আপনার মা প্রায় 30-35 বছর হয়ে গেছে রান্না করতেছে। আর আপনি রান্নাই করেন না 1 বছর, তাহলে আপনার রান্নার কি স্বাদ আসবে? তবে স্যার এক্সেপশনাল বলতে পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা ভিন্ন ইস্যু। বুঝা গেল? প্র্যাকটিস যত বেশি, মনে থাকে তত বেশি, স্বাদ তত বেশি। তাহলে এগুলো আপনি কখন কিভাবে ইউজ করবেন? স্যার আমার সুবিধাতে আমি বুঝবো কিভাবে? আপনার সুবিধা তখনই বুঝবেন যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে নিউ, এই নিউ এর জায়গায় আমরা বসাইলাম সি বাই ল্যামডা। কিভাবে বসালাম আমরা? সি বাই ল্যামডা। এই যে এটা মানে বাই, এটা আবার তোমাদের তো আবার পড়াতে গেলে অনেক হিমশিম খাইতে হইতো। আচ্ছা, ওকে, গেলাম সি বাই ল্যামডা। এখন আরেকটা বিষয় হচ্ছে এইচ আর সি বাই ল্যামডা, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এটার মধ্যে এই যে গুণ আকারে। গুণ আকারে যদি তাকে আমরা একটু গুণ করতে পারি কিনা, কিভাবে আমরা গুণ করতে পারি দেখো। এই যে এইচ আর সি গুণ করলে কি হয়? এইচ সি, ধরো এইচ সি। এই যে 1/λ, এটা কি লিখতে পারি? 1/λ। স্যার বুঝি নাই। এই দেখো এইচ ইন্টু সি বাই ল্যামডা, তাহলে কি এটা উপরে উপরে, এটা নিচে নিচে, তাই না? এটার উপরে কি আছে? 1। এই যে আর গুণ করতেছি, সি আর 1। কিছু বুঝো নাই? ধরো এই সিটা যদি এনে চলে আসে, উপরে বাঘ আছে না আসলে, তাহলে ল্যাম্পটার সাথে কি থাকে? 1 থাকে। কিছু বুঝো নাই? বুঝতে পারছো? তোর বোঝার দরকার নেই, এটা মাথায় রাখ। কি বললাম? যে এইচ সি 1/λ, এটা কিভাবে আসছে তোমরা একটু দেখে নিও। স্যার কি শুরু করলেন স্যার? আমরাই যদি দেখে নিই তাহলে আপনি কিসের জন্য? আরে বাবুরে, ধরো এই যে এইচ ইন্টু সি বাই ল্যামডা, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই যে এটা গুণ করলে কি হয়? এইচ সি, এটা তো বাঘ নিচে, এটার উপরে তাহলে সি গেলে কি থাকে? 1, এই যে 1/λ। বুঝতে পারছো এখন? জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা এবার আসে যে এইচ সি, এই যে এইচ সি 1/λ সমান সমান কি দেওয়া আছে? যেটা এটা আমরা বসাতে পারি কিনা? অবশ্যই স্যার, তাহলে আমরা বসাইলাম আর এইচ, তারপর কি 1/n 1 স্কোয়ার মাইনাস n 2 স্কোয়ার। এই একটা মোটামুটি ফুল একটা সূত্রের মধ্যে পড়ছে। তাইলে এই এদিকে ফলো করো, কি বললাম? সূত্র অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আর আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। তার এই যে লক্ষ্যর পক্ষর, এগুলা কি? এগুলা কিছুই না। শুনো, তোমাদের আরো কিছু ভিআইপি টিচার আছে না, টিউটর, এগুলো জীবনে এগুলো বলবে না, কারণ সে নিজেই তো জানে না, জানলেও সে বুঝে না, বুঝলেও সে কি বুঝে না, কি বুঝে ওইটা বুঝে না। যাক, এই যে আপনার পরীক্ষা হলে এগুলো না লিখলেও চলবে, ঠিক আছে? আপনার ডাইরেক্ট এটাতে কেটা লিখতে পারেন, অথবা ডাইরেক্ট এই সূত্র বসাইতে পারেন। বুঝতে পারছেন কিনা? হয় আপনি এটা দিয়েই এটা বসাইতে পারবেন, যেটা সমান এটা, অথবা ডাইরেক্ট এটা বসে আনসার করতে পারবেন, এজ ইউর উইশ। বাট আপনাকে বোঝানোর গেতার্থে, অর্থাৎ বোঝানোর সুবিধার্থে আমি এটা জাস্ট ফলো করলাম। তাহলে কি বুঝলাম? অ্যাকচুয়াল সূত্র হচ্ছে ডেল ই সমান সমান ই2 মাইনাস ই1। এটার অ্যাকচুয়াল মান হচ্ছে এটা। এই যে এখানে কি কি জিনিস আছে? এইচ আছে, সি আছে, আর এইচ আছে, এন আছে, এন আছে, এরপর সি আছে, ল্যামডা আছে,
নিউ আছে, এই জিনিসগুলো আসলে কি স্যার সেটা জানতে হবে না? এই যে লেখা আছে এখানে সবগুলার বাচ্চা কাচ্চার নাম লেখা আছে, কি আছে ফার্স্টে আসো। এই যে এইচ লিখছিলাম আমরা, এইচ এইচ মানে কি? এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এর একটা মান আছে ফর এমসিকিউ, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কতবার আসছে এই পর্যন্ত যদি তুমি ফিজিক্সের কোনো এমসিকিউ পরীক্ষা দিয়ে থাকো, অবশ্যই তোমার কোনো না কোনো পরীক্ষায় মানটা আসছে, এমসিকিউতে আসে, মেডিকেলও আসে, ডুয়েটে আসে, বুয়েটে আসে, বুটেক্সে আসে, যতগুলো ভার্সিটি আছে সবগুলো জায়গায় আসে। কি আসে? যে এইচ এর মান নিচের কোনটি? এই যে 6.626 ইন্টু 10⁻⁻4 জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বা সরি জুল সেকেন্ড, তাই তো? তাহলে কি বললাম? প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34, টানা মুখস্থ, এই টানা মুখস্থ করলে দিব, এগুলোতে কোনো অপশন নাই, আপনি যেভাবে পারবেন ওইভাবে মুখস্থ করে গেল। তারপর নিউ, নিউ যেটাকে কি বলে আমরা বলি কম্পাঙ্ক, তাই না? কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক কি? হার্টস, এইচ জেড, এইচ জেড মানে কি? হার্ট। বলেন তো মানুষের শোনার যে সক্ষমতা এটা কত হার্টস, কত হার্টস এটা একটু কমেন্টে জানাও। ওকে, একটু ঠান্ডা লাগছে তো, কথা বলতে অসুবিধা হচ্ছে, সমস্যা নাই। তারপরে যে সি, সি তো স্যার জাতীয় একটা জিনিস, আমরা জানি সেই ক্লাস 6-7 থেকে জানি, যেটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান কত কমেন্টে জানাও। 3.10⁸ মিটার পার সেকেন্ড। বলো তো কি এটাকে মাইনাস আছে কিনা? জানো 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 গেল। তারপর হচ্ছে ল্যাম্বডা, এই যে ল্যাম্বডা, ল্যাম্বডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যদি এটা থাকতো 1/ল্যাম্বডা তার মানে কি হইতো? তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা হয়ে যাইতো। আমরা নেক্সট লেকচারটা দেখাবো। তাহলে এখানে জাস্ট আছে ল্যাম্বডা, এই ল্যাম্বডা মানে হচ্ছে কি? এই ল্যাম্বডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটার একক কি? মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? মিটার। ওকে, তারপর আরএইচ, এই যে আরএইচ, আরএইচ এই যে আরএইচ হচ্ছে রিটসবার্গের ধ্রুবক। রিটস, বিজ্ঞানী রিটস আবিষ্কার করেছিল, সেজন্য এটাকে বলে রিটসবার্গের ধ্রুবক। এটার মান হচ্ছে 109678। এটাকে একটু সহজ ভাষায় আপনি মনে রাখতে চান তাহলে 3 সংখ্যা করে মনে রাখতে পারেন। কিভাবে? 109 678 অথবা 109 678 সেন্টি পার মিটার। ঠিক আছে, সেন্টি পার মিটার মানে এই যে সি বাই এম না, এটাকে আপনি এভাবে লিখতে পারেন সি এম ইনভার্স 1, অথবা আপনি এভাবে লিখতে পারেন সি বার এম, দুটো সেম কথা। ঠিক আছে, এটা লিখতে সুন্দর। তাহলে মান হচ্ছে 109 678 সেন্টি পার মিটার। এখন বিষয় হচ্ছে স্যার এটা সেন্টি পার মিটার, জাস্ট যদি পার মিটারে নিয়ে যান এই মানটাকে তাহলে কি আসে? 109 678 আর শুধু দুটা শূন্য লাগাই দিবেন, তাহলে পার মিটারে চলে যাবে। স্যার কেন স্যার? ওই চলে এই মেয়েদি এখানে ওই যেটা এমসিকিউ আছে না, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি কোনো কারণে এই এমসিকিউটা স্যার না দিয়ে, স্যার যদি ইচ্ছা থাকে যে এদেরকে একটু নাকে মুখে পানি চুয়ারি হবে, তাহলে স্যার রিটসবার্গের মানটা দিয়ে দিবেন, নিচের কোনটি রিটসবার্গের মান, আর আরেক জায়গায় লিখবেন নিচের কোনটি রিটসবার্গ ধ্রুবকের পরীক্ষিত বা নির্ণীত মান। মানে বুঝো নাই? এই যে এই মানটা হচ্ছে নির্ণীত মান, নির্ণীত মান মানে বিষয় হইতেছে এটা হচ্ছে নর্মাল মান। ঠিক আছে, পরীক্ষায় যাওয়ার আগের মান। আর যখন আমরা পরীক্ষা করে ফেলি তখন এই মানটা আসে। কিছু বুঝি নাই। যে আমি বলি অ্যাকচুয়াল রিটসবার্গের মান হচ্ছে এটা। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করবো তখন ইউজ করবো এটা, এজন্য এটাকে বলে নির্ণীত মান বা পরীক্ষিত মান। বুঝতে পারছো? আর তখন কিছু বোঝার দরকার নেই। কিভাবে মনে রাখবা? 109 678 পার মিটার। তারপরে এই যে আছে এন, এই যে এন মানে হচ্ছে নিম্ন শক্তি স্তরের নম্বর, এন টু মানে হচ্ছে উচ্চ শক্তি স্তরের নম্বর। স্যার এন পাইলেন কই? আমরা যখন ওই যে এগুলা করবো না, তো এগুলো এক একটার নাম হচ্ছে এন। কক্ষপথগুলো কি নাম দিয়ে প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে না? এন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করতেছি, দাঁড়াও। আমরা একটু একটা উদ্দীপক লিখলে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, এদিকে ফলো করো। ধরো এটা একটা উদ্দীপক, ঠিক আছে? উদ্দীপকে একটা প্রশ্ন করছে, উদ্দীপকটা লক্ষ্য করো। প্রশ্ন করছে কি? উদ্দীপকে ইলেকট্রনটি স্থানান্তরের ফলে শোষিত হতে পারবে। উদ্দীপক কি আছে? এই যে দেখো, এটা একটা ফিগার দিল, পড়ানো মডেল দিল, দিয়ে বললো যে এই জায়গায় একটা ইলেকট্রন আছে যেটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে এম, আর যেখানে যাচ্ছে সেটা হচ্ছে ও। বলেন তো এখানে এম আর ও বলতে এটা কততম শক্তিস্তর বোঝাচ্ছে, এটা কততম শক্তিস্তর বোঝাচ্ছে? আমরা জানি কি
প্রথম সূত্র কে এল এম এন ও পি, তাহলে এম মানে 3 নাম্বার, ও মানে 5 নাম্বার। কি বুঝো না কিছু লাউরে কিছু না? এই দেখো আমি কি বললাম, এই যে এটা হচ্ছে আমরা যে আনসার লিখি, আনসার প্রশ্নে বলছে কি ইলেকট্রনটি শোষিত শক্তির মান নির্ণয় করো। তার মানে কি শোষিত মানে কি, নিচ থেকে উপরে উঠতেছে। অনেক সময় পরীক্ষাতে বলবে না যেটা শোষিত নাকি বিকৃত, আপনার নিচ থেকে বের করতে হবে। এটা রাজশাহী বোর্ডের প্রশ্ন তো একটু সহজ হয়েছে। যাই হোক, আনসারটা কি হবে? আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি যে ডেল ই সমান সমান E2 মাইনাস E1, তাই তো? সমান সমান আমরা লিখতে পারি আর এইচ নিউ লিখতে পারি HC ইন্টু RH 1/n1² মাইনাস 1/n2²। এই সূত্রটা, এটা আমরা জানি কিনা এতক্ষণ তাহলে কি পড়ছিলাম, এটাতে পড়ছিলাম তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। লেন আমাদের কি কি লাগবে, আমাদের কি কি মান লাগবে? দেখো আমাদের মান লাগবে কি, HC, এইচ এর মান লাগবে, সি এর মান লাগবে, আর এইচ এর মান লাগবে, তারপর N1 এর মান লাগবে, N2 এর মান লাগবে, আর কি লাগবে? তাহলে এই মানগুলো আমরা কোথা থেকে পাবো? আসো, এইচ এর মান তো আমরা টানা মুখস্থ। এইচ এর মান কত? বলো 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 বলো। 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর সি এর মান 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, তারপর আর এইচ এর মান কত বলো? আর এইচ এর মান আমরা এখানে কোনটা ইউজ করবো বলো তো? আমরা তো জানি আর এইচ এর মান হচ্ছে 109,678, এটা হচ্ছে সেন্টি পার মিটার, কিন্তু আমরা এটা ইউজ করবো না। আমরা বলছিলাম ম্যাথের ক্ষেত্রে আমরা ইউজ করবো, আরো দুটো শূন্য লাগাই দিব, দিয়ে জাস্ট পার মিটারটা ইউজ করবো। আর এইচ এর মান হচ্ছে 109,678,000 পার মিটার। N1, এখানে এই যে N1 বলতে কি বোঝায়? এই যে প্রথম শক্তি স্তর, আর N2 বলতে বোঝায় দ্বিতীয় শক্তি স্তর। স্যার প্রথম আর দ্বিতীয় না, মানে N1 বলতে বোঝায় নিম্ন শক্তি স্তর, আর N2 বলতে বোঝায় উচ্চ শক্তি স্তর। এবার বলেন এই যে এম, এটা কততম শক্তি স্তর? কিছুক্ষণ আগে দেখাচ্ছি, কে এল এম এন ও পি কিউ। এই যে কে এল M2, L2, N3, N4, তারপর ও হচ্ছে 5, পি হচ্ছে 6, কিউ হচ্ছে 7। তাহলে বলেন এই যে এম, কততম তাইলে শক্তি স্তর? 3, তাহলে আমরা লিখতে পারি n = 3। বুঝতে পারছি না? কি বললাম আমি? বললাম এই যে এম যেটা, এটা বুঝলাম তো স্যার, এটা E1 বা N1, এন এর মানটা কত, এম এর মানটা কত? এর মান হচ্ছে 3। কিভাবে? ওই যে আমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল, ও শেল, পি শেল, কিউ শেল, এই সেল সেল শেল শেল গুলো পড়ছি না, ওইগুলার একটা ক্রমান্বয়ের মানটা হচ্ছে এই মানটা। বুঝতে পারছো? আচ্ছা, N2, তাহলে N2 তে কি আছে? ও তে তাহলে কি? ও মানে হচ্ছে 5, তাহলে এটার মান হচ্ছে 5। এবার আমরা জাস্ট মানগুলো বসাই, আর সবগুলো মান আমাদের কাছে আছে না? এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে কি 6.26, 6.2 6.626 ইন্টু 10⁻⁻34। সি এর সাথে গুণ আছে, গুণ 3 ইন্টু 10⁻8 ইন্টু আর এইচ এর মান কত? আর এইচ এর মান হচ্ছে আপনার 100, আচ্ছা আর যেমন হচ্ছে 109,678,000। তারপরে যে ব্র্যাকেটের ভিতরে এই যে আমরা এটা এদিকে লিখি N1 সমান হচ্ছে 3, N2 সমান হচ্ছে 5। এই যে আমরা যদি লিখি এটা, তারপর ব্র্যাকেটের ভিতরে আছে উপরে 1, নিচে হচ্ছে N1²। N1 এর মান হচ্ছে 3, লিখে 3, আবার উপরে কি আছে স্কয়ার, তারপর মাইনাস a মাইনাস, সরি, তারপর হচ্ছে 1 N2, N2 এর মান কত? 5, এই যে 5, এই যে স্কয়ার, এই স্কয়ার, এই যে। এবার সুন্দর করে স্যার এই পুরোটা আপনাকে বারবার হিসাব করে দরকার, ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে দিবা। আমরা একটু বড় হয়েছি, আমাদের একটু পান কাগজ হয়েছে না, আমাদেরকে তো টাইম আছে হিসাব করার, টাইম নেই তো কি করবা? সবগুলো টাচ কইরা ক্যালকুলেশন মেরে দিবা, যেই মানটা আসবে এই মাসের মানুষের জাস্ট জুল বসাই দিবা, এটাই আপনার আনসার। কি বুঝতে পারছেন? নিজে নিজে করে দাও, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা, তোমরা মনে হয় বুঝো নাই। হ্যাঁ, বুঝতে পারছো না? জানা আমাকে। এই শুনো, একটু ফলো করে আমি কি বললাম,
যে ধর আচ্ছা আর একটু সহজ করি। আচ্ছা যে আনসারটা পারি এটা কিসের মান? ডেলির মান না? ধরো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা এখান থেকে একটা ইলেকট্রন উপরে যাচ্ছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে এল, এটার নাম হচ্ছে এন। যদি বলে উক্ত উদ্দীপকে উল্লেখিত প্রশ্নের ইলেকট্রনটির স্থানান্তরের মান নির্ণয় করো। কি বলে? স্থানান্তরের মান নির্ণয় করো। তখন কি করবেন আপনি? এই যে এল আছে না, এই যে এগুলো সব তো লাগবে। এখন এই যে N1 আর N2 আছে না, N1 আর N2, এই ক্ষেত্রে N1 হচ্ছে এটা, N2 হচ্ছে এটা, তাহলে এল এর মান কত? তাহলে N1 ইকুয়াল টু কত? এই যে এল ইকুয়াল টু কত? 2 2। আর এন এর ক্ষেত্রে এন কত? এন হচ্ছে 4, এই যে হচ্ছে 4। এটার এই যে ম্যাথমেটিক্স করে, অর্থাৎ এই যে এন এর জায়গায় মান বসে এটার আনসার আপনাদের হোমওয়ার্ক এবং সাথে সাথে ক্যালকুলেটর মাইরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবা। বা একইভাবে ধরো আরো যদি জানতে চাও, তুমি একটা কাজ করলে কি, আরেকটা উদ্দীপক নাও, আরেকটা উদ্দীপক দেই, হোমওয়ার্ক দেই। তোমরা এটার ক্ষেত্রে তোমরা মান বাইর করবা। ফর এক্সাম্পল ওকে, আচ্ছা গেল একটা। তারপর এই যে এটা ধরো, এটা ধরো কিভাবে বুঝাবো? আচ্ছা এটা ধরো একটা হচ্ছে কে এল এম এন এন, এটা ধরেন এন কে কে এল, এটা হচ্ছে এল। এই যে এটারও শোষিত বা বিকৃত যেই মানটা আছে, এটা ডেলির মান বের করো কত আসে, এটা ডেলির মান বের করো কত আসে, করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। কথা কি ক্লিয়ার? তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়লাম স্যার বলো তো? অ্যাকচুয়ালি আজকে আমরা পড়লাম যে বোর পরমাণুর মডেলের মধ্যে তিনটা ল আছে বা তিনটা থিওরি আছে। তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা ইলেকট্রনের শক্তিস্তর ধারণা, এটা আমরা পড়ে বলছি অলরেডি। তারপর আছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটা আমরা নেক্সট লেকচার ইনশাআল্লাহ পড়বো। আর আজকে পড়লাম আমরা ইলেকট্রনের মানে যে শক্তির শোষণ বা বিকিরণ এর পরিমাণ। সে সাথে একটা বর্ণালী শব্দটা ছিল, বর্ণালী সম্পর্কে ধারণা। বর্ণালী সম্পর্কে আমরা আলাদা করে একটা এপিসোড দিব, ছোট করে সুন্দর করে বুঝাবো। আমরা এখানে আছে কি কি পড়লাম, এখানে দেখলাম যে তার একটা সূত্র ছিল, ল ছিল, ল গুলো সবগুলো ঠাড়া মুখস্থ করতে হচ্ছে। তার মধ্যে কিছু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং ফিগারের মধ্যে কে এল এম এন এগুলো বুঝতে হয়। এই জিনিসগুলা এই ক্লাস শেষ করে নিজে নিজে লেকচারটা নোট করার পর আরেকবার রিভাইজ দিবা। আশা করি লেকচারটা তোমাদের কাজে আসবে। আর আজকের মতো আমরা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী নেক্সট লেকচার পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং নিজের পড়াশোনার প্রতি একটু যত্নশীল হও। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।